নবম শ্রেণীর বাংলা ক্লাসে শিক্ষার্থীরা স্বাগত। আজ আমরা শিখব ধ্বনির স্থানান্তর। ধ্বনির স্থানান্তর অর্থাৎ আমরা আগের ক্লাস দুটোতে শিখেছিলাম যে ধ্বনির আগম এবং ধ্বনির লোপ। এক্ষেত্রে আমরা দেখব সেটা হচ্ছে ধ্বনির স্থানান্তর। ধ্বনির স্থানান্তর বিষয়টির মধ্যে দুটো জিনিস আছে, একটা হচ্ছে অপিনিহিতি, আরেকটি বিষয় হচ্ছে বর্ণ বিপর্যয়, ধ্বনি বিপর্যয় বা বিপর্যাস। এই দুটো বিষয় আগে শিখে নেব আমরা। তাহলে অপিনিহিতি শব্দটা আগে একটু বুঝে নেওয়ার প্রয়োজন আছে। অপিনিহিতি শব্দটা গঠিত হয়েছে অপি এবং নিহিতি এই দুটো শব্দের মিলনে। অপি কথার অর্থ কি? অপি কথার অর্থ পূর্বে, আর নিহিতি শব্দটির অর্থ সন্নিবেশ বা স্থাপন। তাহলে তোমরা বুঝতেই পারছো অপিনিহিতি শব্দটির পুরো অর্থ হলো পূর্বে সন্নিবেশ বা পূর্বে স্থাপন। এই অর্থটি যদি আমরা খুব ভালো করে বুঝতে পারি তাহলে আমাদের অপিনিহিতি বিষয়টি কি সেটা আমরা খুব সহজেই বুঝতে পারব। তোমরা দেখবে বিভিন্ন শব্দের মধ্যে ব্যঞ্জন ধ্বনির সঙ্গে যখন হ্রস্বইকার বা হ্রস্ব উকার যুক্ত থাকে, কোনো কোনো সময় সেই হ্রস্বইকার বা হ্রস্ব উকারটা সেই ব্যঞ্জন ধ্বনির পূর্বেই উচ্চারিত হয়। এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটিকে বলা হয় অপিনিহিতি। অপি শব্দের অর্থ পূর্বে আর নিহিতি শব্দের অর্থ স্থাপন, অর্থাৎ শব্দের মধ্যে যে ব্যঞ্জন ধ্বনি সঙ্গে যখন হ্রস্বই বা হ্রস্ব উ যুক্ত থাকে, কোনো সময় বা যখন সেই ব্যঞ্জন ধ্বনির সঙ্গে যুক্ত হ্রস্বইকার বা হ্রস্ব উকার সেই ব্যঞ্জন ধ্বনির পূর্বেই উচ্চারিত হয়, তখন এটিকে বলা হয় অপিনিহিতি। কিরকম? যেমন দেখো, আমরা প্রায়শই বলি রাতি, রাতি থেকে রাইত। তাহলে রাতি শব্দটা যখন উচ্চারণ করছি তখন দেখো রাতি তি উচ্চারণ করলে শেষে হ্রস্বই আসছে, ত ব্যঞ্জনের সঙ্গে হ্রস্বই স্বরধ্বনি, হ্রস্বই বা হ্রস্ব আগেই বলেছি। তাহলে এটা কোথায় উচ্চারিত হবে? তয়ের আগে চলে আসবে, তাই সেটা হয়ে গেল রাইত। রাতি থেকে রাইত। যদি কেউ প্রশ্ন করে রাতি থেকে রাইত এটা ধ্বনি পরিবর্তনের বা ধ্বনি স্থানান্তরের কোন রীতির মধ্যে পড়ছে, নিশ্চিত রূপে তোমরা বলতে পারবে এটি হচ্ছে অপিনিহিতি। আশা করি অপিনিহিতির বিষয়টা বুঝতে পেরেছ। এটা গেল প্রথম অংশটা, 1 নম্বর। আর দ্বিতীয় বা 2 নম্বর যেটা বলবো, আমি গোড়াতেই বলেছি ধ্বনির স্থানান্তরের মধ্যে পড়ে, সেটা হচ্ছে বিপর্যাস, ধ্বনি বিপর্যয় বা বর্ণ বিপর্যয়, অনেক রকম নামে বলা যায়। দেখবে দুটি ধ্বনির স্থান পরিবর্তন হয় কোনো কোনো সময়। কেন হয়? আমরা যদি এই বিষয়টা না জানি, দেখবে আমরা হাসি অনেক সময়, আবার অনেক সময় আমরা জানি না, যে ভাবি শব্দটার বোধহয় এইভাবেই উচ্চারণ করতে হয়। কিরকম? যে আমরা অনেক সময় ডাকি রিস্কা রিস্কা বলে ডাকি, অনেকে দেখবে সবসময় বলে বাস্ক বলে, অনেক বাস্ক বলে, এবং ছোট থেকে বলতে বলতে তারা অভ্যস্ত হয়। কিন্তু এটা তো তা নয়, কথাটা হচ্ছে বাক্স কিংবা রিক্সা, কথাটা হচ্ছে তলোয়ার, কিন্তু বলি আমরা তরোয়াল। আমরা শব্দটা পিশাচ, কিন্তু অনেকেই বলে পিচাসের মতো হয়ে গেছে। আমরা তফাৎটা বুঝতেই পারি না,
কিন্তু এর কিন্তু বাংলা ব্যাকরণগত ব্যাখ্যা আছে। এটা কেন হয়, যেটা বলছিলাম, দ্রুত উচ্চারণের জন্য অনেক সময় আমরা বর্ণগুলোকে এলোমেলো করে ফেলি, স্থান পরিবর্তন করে ফেলি। তাহলে দুটি ধ্বনির স্থান পরিবর্তনের যে প্রক্রিয়া, খুব সহজ করে বললে এটাই দাঁড়ায়, দুটি ধ্বনির স্থান পরিবর্তনের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটিকেই আমরা বলি বর্ণ বিপর্যয়, বিপর্যাস বা ধ্বনি পরিবর্তন। উদাহরণ কি, আমি আগেই বলেছি যে পিশাচ থেকে পিচাস। তলোয়ার কথাটা খুব ভুল, আমরা অনেক সময় বলি তরোয়াল, না, শব্দটা তলোয়ার, কিন্তু সেই তলোয়ার শব্দটাই ধ্বনি বিপর্যয়ের ফলে বা বর্ণ বিপর্যয়ের ফলে সেটি হয়ে যাচ্ছে তরোয়াল। তাহলে ধ্বনির স্থানান্তর প্রক্রিয়াটি কিন্তু আমরা প্রথমেই শিখে নিলাম। এবার আমরা আরেকটি অংশে যাব, সেটি হচ্ছে ধ্বনির রূপান্তর। কোন ধ্বনির? স্বরধ্বনির রূপান্তর। কেন বললাম? কারণ স্বরধ্বনির রূপান্তর যেমন শিখব, সেরকম আমরা ব্যঞ্জন ধ্বনির রূপান্তরও কিন্তু আজকে শিখব। তবে প্রথমেই আমি আলোচনায় আসি যে স্বরধ্বনির রূপান্তর কিরকম। প্রথমে আমরা আসি স্বরধ্বনির রূপান্তরের ক্ষেত্রে। যেমন দেখো, স্বরধ্বনির রূপান্তরের ক্ষেত্রে একটা উচ্চারণের সময় স্বরধ্বনি পরস্পরের পরবর্তী, এখানে যেটা বলি এটাকে আমরা বিলাত থেকে বিলেত বলতে পারি, বিলাতটাকে বিলেত। কিন্তু তোমাদের একটু বুঝতে অসুবিধা হবে এক্ষেত্রে, কারণ আমি ভাগগুলো আগে বলে নিই, তাহলে তোমরা বুঝতে পারবে। এই স্বরসঙ্গতিকে কিন্তু আমরা বেশ কয়েকটি ভাগে ভাগ করতে পারি, মোটামুটি 3টি ভাগেই ভাগ করতে পারি ধরে নাও। কি কি? যেমন প্রগত স্বরসঙ্গতি। প্রগত, মনে রাখবে, প্রগত, পয়ের অফলা গত, প্রগত স্বরসঙ্গতি। প্রগত, কথাটার মানে হচ্ছে পূর্বে, প্রকৃষ্ট যেমন হয় সেরকম পূর্বে। তাহলে প্রগত স্বরসঙ্গতি। আরেকটা হচ্ছে পরাগত স্বরসঙ্গতি, ঠিক তার বিপরীত প্রক্রিয়া। আর একটা হচ্ছে অন্যান্য স্বরসঙ্গতি। কেমন বিষয়টা দেখে নি। আমি তোমাদের প্রথমে স্বরসঙ্গতির উদাহরণ হিসেবে বলেছিলাম বিলাত থেকে বিলেত, কিন্তু আমি বোঝাতে পারিনি, ইচ্ছে করেই বোঝাইনি, কারণ পরবর্তী 3টে অংশ যখন আমরা শিখব তখন তোমরা নিজেরাই ধরতে পারবে এটা কোন ভাগের মধ্যে পড়ছে। বেশ, তাহলে আমরা প্রথমে যাব প্রগত স্বরসঙ্গতিতে। প্রগত, আমি আগেই বলেছি যে পূর্বে অবস্থিত স্বরধ্বনির প্রভাবে, পূর্বে অবস্থিত, মনে রাখবে, পূর্বে অবস্থিত স্বরধ্বনির প্রভাবে পরবর্তী স্বরের যে পরিবর্তন হচ্ছে সেইটাকে আমরা বলছি প্রগত স্বরসঙ্গতি। কিরকম? ইচ্ছা, উদাহরণগুলো মনে রাখলে সুবিধা হবে ডেফিনেশনটা তৈরি করতে। ইচ্ছা থেকে ইচ্ছে, ইচ্ছা থেকে ইচ্ছে। তাহলে পূর্ববর্তী স্বরের প্রভাবে পরবর্তী স্বরের পরিবর্তন কিভাবে হলো? ইচ্ছা, ই রস্বই, তার প্রভাবে পরবর্তী স্বর আ কিসে পরিবর্তিত হলো? এতে রূপান্তরিত হলো। তাহলে প্রগত স্বরসঙ্গতির ক্ষেত্রে শুধু এই উদাহরণটা যদি মনে রাখা যায়, তাহলেই কিন্তু আমরা পুরো বিষয়টি নিজেরাই ডেফিনেশন হিসেবে তৈরি করতে পারবো। কিরকম? পূর্ববর্তী স্বরের প্রভাবে পরবর্তী স্বরের যে পরিবর্তন। ইচ্ছা, ইচ্ছা রস্বই, পূর্ববর্তী স্বর কি? ই, পরবর্তী স্বর আ। তাহলে ই এর প্রভাবে পরবর্তী আ কিসে রূপান্তরিত হলো? এতে রূপান্তরিত হলো। তাই হলো ইচ্ছা থেকে ইচ্ছে। আশা করি বুঝতে পারবে, আমি লিখেও তোমাদের কাছে পাঠিয়ে দিচ্ছি। এর পরবর্তীটা ঠিক এর বিপরীত প্রক্রিয়া, পরাগত স্বরসঙ্গতি। পরাগত অর্থাৎ পরবর্তী স্বরের প্রভাবে পূর্ববর্তী স্বরের যে পরিবর্তন, ঠিক উল্টোটা, প্রগতর উল্টোটা। পরবর্তী স্বরের প্রভাবে পূর্ববর্তী স্বরের যে পরিবর্তন। কিরকম? উদাহরণ নিয়ে একটা, যেমন দেখো দেশি, দেশি থেকে দিশি, অনেকে বলে দেখবে দিশি। এই কলকাতার মানুষেরা, রাঢ়ী উপভাষার মানুষেরা এই
তারা এই স্বরসঙ্গতির প্রভাবটা বেশি করেন। দিশি, তারা যে কোনো দেশি উচ্চারণ না করে দিশি কথাটা বলেন বেশি। যাই হোক, দেশি, তাহলে পরবর্তীটা কি? রস্বই, আর পূর্ববর্তীটাকে এ। তাহলে পরবর্তী এর প্রভাবে পূর্ববর্তী এ রস্বইতে রূপান্তরিত হলো, তাই সেটা হলো উচ্চারিত। উচ্চারণ যখন করছি বা উচ্চারিত হয় তখন সেটাকে আমরা বলি দিশি। তাহলে দেশি থেকে দিশি, তাহলে পরবর্তী কি? দেশি। পরবর্তী হচ্ছে রস্বই আর পূর্ববর্তী হচ্ছে এ। তাহলে পরবর্তী রস্বইয়ের প্রভাবে পূর্ববর্তী এ রস্বইতে রূপান্তরিত হলো, দেশি থেকে দিশি। আর আরেকটি ভাগ যেটা বলবো সেটা হচ্ছে অন্যান্য স্বরসঙ্গতি। এটা তোমরা অনুমান করতে পারো যে এটা পাশাপাশি দুটি স্বরধ্বনির পরস্পরকে প্রভাবিত করবে। পরস্পরকে প্রভাবিত করবে কিরকম? দুটি স্বরধ্বনিরই রূপান্তর হয়, পরস্পর পরস্পরকে প্রভাবিত করবে এবং দুটি স্বরধ্বনিরই রূপান্তর হয়। যেমন পোষ্য, পোষ্য থেকে পুষ্যি, এটা পরস্পর পরস্পরকে প্রভাবিত করে এবং পরস্পরে রূপান্তরিত হয়, পোষ্য থেকে পুষ্যি। তাহলে আশা করি স্বরসঙ্গতির যে তিনটি ভাগ তোমরা বুঝতে পারলে। আরেকটি অংশ আছে, আমি গোড়াতেই তোমাদের বলেছিলাম যেটা হচ্ছে স্বরধ্বনির রূপান্তর। ব্যঞ্জনধ্বনির রূপান্তরও আমি কিন্তু শিখব। আমি ব্যঞ্জনধ্বনির রূপান্তরটা অডিওতে গিয়ে তোমাদেরকে বলবো। এখন যেটা আমরা আরেকটি অংশ বাকি আছে সেটা হচ্ছে অভিশ্রুতি। অভিশ্রুতি ভীষণ সহজ। কেন সহজ? এটা হচ্ছে অপিনিহিতি, আমরা শিখলাম একটু আগে। অপিনিহিতি যেহেতু শিখে ফেলেছি, অপিনিহিতির ঠিক পরের ধাপটাই হচ্ছে অভিশ্রুতি। এই অভিশ্রুতিটাও কিন্তু কলকাতা অঞ্চলের মানুষেরা, অর্থাৎ রাঢ়ী উপভাষা ভাষী অঞ্চলের মানুষেরা বেশি প্রয়োগ করেন, তাদের কথার মধ্যে এই অভিশ্রুতির প্রয়োগ আছে। আর অপিনিহিতির প্রয়োগ আছে বঙ্গালী উপভাষাতে। বাংলাদেশের মানুষেরা কিন্তু এই অপিনিহিতির ব্যবহার বেশি করেন এবং সেইভাবেই তাদের কথাগুলো শুনবে। মাইরা, কাইট্টা, হ্যাঁ, এই ধরনের শব্দগুলো প্রয়োগ করেন, সেগুলো সবই কিন্তু অপিনিহিতি জাত শব্দ। তাহলে অভিশ্রুতিটা বলে নি। অভিশ্রুতি কাকে বলে? অপিনিহিতির ফলে দেখবে যে রস্বই বা রস্বউ যে পাশাপাশি স্বরধ্বনিকে প্রভাবিত করে, সে নিজেরাও করে প্রভাবিত এবং নিজেও কিন্তু তার সঙ্গে একটা সন্ধি করে ফেলে, যুক্ত হয়ে যায়। সেই রস্বই বা রস্বউটা পাশাপাশি স্বরধ্বনিকে প্রভাবিত করে বা তার সঙ্গে সন্ধি করে বা তার সঙ্গে যুক্ত হয়ে যায়। কিরকম? যেমন দেখো কোরিয়া, কোরিয়া থেকে কইরা, কইরা, হস্যই আর আ। এবার এই রস্বই আর আ এরা পরস্পরকে প্রভাবিত করে সন্ধিবদ্ধ হয়ে এতে রূপান্তরিত হয়। তাহলে কোরিয়া থেকে কইরা, এটা হচ্ছে অপিনিহিতি। অপিনিহিতিতে কি পাশাপাশি অবস্থিত রস্বই আর আ, এই দুটোই কিন্তু, এই দুটো স্বরধ্বনি পরস্পরকে প্রভাবিত করছে এবং এই দুটো সন্ধি মতো হয়ে তারা এতে রূপান্তরিত হচ্ছে। তাহলে কোরিয়া থেকে কইরা অপিনিহিতি এবং তার পরবর্তী ধাপ হচ্ছে অভিশ্রুতি। কোরিয়া, কইরা, করে, তাহলে করেটাকে আমরা কিন্তু বলছি অভিশ্রুতি। এরকম আরো অনেক অজস্র উদাহরণ আছে, তোমাদের কাছে আমি লিখে পাঠাচ্ছি। তোমাদের ব্যাকরণ বইও তোমরা উদাহরণগুলো দেখবে। আর এর পরবর্তী অংশ যেটা, সেটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনির রূপান্তর, সেটা আমরা করব। এবার আমি অডিওতে চলে যাচ্ছি। এবার আমরা আলোচনা করব ব্যঞ্জন ধ্বনির রূপান্তর নিয়ে। ব্যঞ্জন ধ্বনির রূপান্তর বেশ কয়েকটি আছে, সব আমাদের প্রয়োজন নেই, যদিও আমরা ব্যঞ্জন ধ্বনির রূপান্তরটা একটু আলোচনা করে নিই। প্রথমেই আমরা যেটা শিখব ব্যঞ্জন ধ্বনির রূপান্তরের মধ্যে, সেটা হচ্ছে সমীভবন। এই সমীভবনের কিন্তু আরও দুটি নাম আছে, একটি হচ্ছে ব্যঞ্জন সঙ্গতি, আরেকটি হচ্ছে সমীকরণ। কাজেই এই নামগুলো শিখে রাখা দরকার আছে, কখন কিভাবে পরীক্ষায় আসবে। হয়তো পরীক্ষায় দিতে পারে সমীভবনের আর অপর একটি নাম মাল্টিপল চয়েসে দিয়ে দিল, অনেকগুলো নাম দিল, তার মধ্যে একটা থাকলো সমীকরণ। তো আমি যদি না জানি যে সমীভবনের বাকি নামগুলো কি, তাহলে আমি সেই বাছাই করতে পারবো না। তো যাই হোক, এটা কি হয়, এটা পুরোটাই কিন্তু মনে রাখতে হবে ব্যঞ্জন ধ্বনির রূপান্তর। তাহলে আমরা সমীভবন
সমীকরণ এবং ব্যঞ্জন সঙ্গতি। ব্যঞ্জন সঙ্গতি নামের মধ্যেই আছে অর্থটা। বিষয়টা কি দেখে নেওয়া যাক। পদের যখন আমরা উচ্চারণ করি অনেক সময় কি হয়, দুটো কাছাকাছি ভিন্ন যে ব্যঞ্জন ধ্বনি তারা পরস্পর অথবা একে অপরের প্রভাবে সামান্য সাম্য লাভ করে। এই যে দুটি ভিন্ন ব্যঞ্জন ধ্বনির এই সাম্য লাভ করার যে প্রবণতা বা ঘটনা, এই ঘটনাটাকেই আমরা বলি সমীভবন। এই সমীভবনও কিন্তু স্বরসঙ্গতির মতো ভাগে বিভক্ত, 3টি ভাগে বিভক্ত। একই রকম নাম আছে তাদেরও। কি কি নাম? আশা করি তোমরা বুঝতেই পারছো যে সমীভবনকে আমরা 3টি ভাগে ভাগ করতে পারি: প্রগত সমীভবন, পরাগত সমীভবন আর অন্যান্য সমীভবন। তাহলে প্রগত সমীভবন বিষয়টা কি? প্রগত সমীভবন আমরা খুব দেখবে লিখেই পর্যন্ত উচ্চারণও করি, লিখেও ফেলি, বুঝতে পারি না কোনটা ঠিক কোনটা ভুল। দুটোই ঠিক, কারণ একটা প্রগত সমীভবনের ফলশ্রুতিতে সেই শব্দটা তৈরি হচ্ছে। কিরকম? তাহলে প্রগত সমীভবন নিয়ে আমরা আলোচনা করছি। যখন পূর্ববর্তী ধ্বনি পরবর্তী ধ্বনিকে, প্রগত মানে পূর্ববর্তী, আগেও বলেছিলাম, পূর্ববর্তী ধ্বনি পরবর্তী ধ্বনিকে রূপান্তরিত করে, তখন এই যে প্রবণতাটা, এটাকে বলা হয় প্রগত সমীভবন। কিরকম? যেমন দেখো, চন্দন, চন্দন কথাটাকে যদি বলি আমরা চন্দন, চন্দন, নয়ে দটা হয়ে গেল নয়ে ন, তাহলে দ কিসে রূপান্তরিত হলো? নয় রূপান্তরিত হলো। চন্দন থেকে চন্দন হচ্ছে প্রগত সমীভবনের উদাহরণ। কেন? কারণ পূর্ববর্তী ধ্বনি পরবর্তী ধ্বনিকে রূপান্তরিত করে। তাহলে পূর্ববর্তী ধ্বনিটাকে চন্দনের, দন্তের ন, পরবর্তী ধ্বনিটাকে দ, তাকে রূপান্তরিত করলো কিসে? ওই নয় রূপান্তরিত করলো, তাই চন্দন থেকে হলো চন্দন। একটা করে উদাহরণ মনে রাখবে, তাতে গুলিয়ে যাবে না। একটা মনে রাখতে পারলে যে কোনো উদাহরণ তোমরা শনাক্ত করতে পারবে, নির্ণয় করতে পারবে কোনটা কোন ভাগের মধ্যে পড়ছে। এবার আমরা দ্বিতীয় অংশে চলে আসি। প্রগতর পরে হচ্ছে পরাগত সমীভবন। পরাগত সমীভবন এটা আবার ঠিক উল্টোটা, আগের মতোই। পরবর্তী ধ্বনি যখন পূর্ববর্তী ধ্বনিকে রূপান্তরিত করে। খুব সংক্ষিপ্তভাবে মনে রাখার দরকার এটা। বইয়ে যেভাবে লেখা থাকে ওইভাবে না মনে রাখলেও চলবে। মনে রাখবে পরবর্তী ধ্বনি পূর্ববর্তী ধ্বনিকে যখন রূপান্তরিত করে। কিরকম? যেমন দেখো, আমরা বলি কর্ম, কর্মটাকে যদি পরিবর্তিত করি তাহলে হবে সেটা কম্ম। কর্ম থেকে সেটা রূপান্তরিত হলো কম্মতে। তাহলে কর্ম, কর্ম, সেটা পরবর্তী ধ্বনি ম, রটাকে কিন্তু মতেই রূপান্তরিত করলো, তাই কর্ম থেকে হলো কম্ম। এরকম অনেক উদাহরণ আছে, তোমরা দেখবে। গল্প, আমরা প্রায় বলি গপ্পটা খুব ভালো হয়েছে, আর গপ্প দিস না। তাহলে গল্প থেকে গপ্প, গল্প, তাহলে লয়ের সঙ্গে প, পরবর্তীটাকে প, তাহলে পরবর্তী পূর্ববর্তী লকে প্রভাবিত করলো, করে কি করলো? দুটোই প হয়ে গেল। আশা করি বুঝতে পারছো। আর পরের অংশটা হচ্ছে অন্যান্য সমীভবন। এটা পরস্পরের প্রভাবে দুটি ব্যঞ্জনধ্বনির রূপান্তরিত হতে পারে বা প্রভাবিত হতে পারে, এইটাকেই আমরা বলছি অন্যান্য সমীভবন। যেমন দেখো, বৎসর, বৎসর থেকে বৎসর, কিংবা মহোৎসব, মহোৎসব থেকে মোৎসব, এটা পরস্পর পরস্পরকে প্রভাবিত করছে। তাহলে এই যে ভাগগুলো, এই ভাগগুলো তোমাদের মাথায় রাখতে হবে। একটা করে উদাহরণ মনে রাখলে তোমরা নিজেরাই তার সংজ্ঞা বা ডেফিনেশন তৈরি করতে পারবে। যদিও সংজ্ঞা আসে না, কিন্তু বোঝার ক্ষেত্রে এটা খুব দরকার। যাই হোক, এবার আমরা আসব পরবর্তী ক্ষেত্রে বিষমীভবন। বিষমীভবনটা নাম শুনেই বুঝতে পারছো, সমীভবনের ঠিক বিপরীত একটা প্রক্রিয়া। বিষমীভবন সমীভবনের ঠিকই উল্টো একটা পদ্ধতি। যেমন দেখো, ওই আমরা প্রায় দেখি লাল শব্দটাকে অনেকে বলে নাল, কিংবা শরীর, শরীরটাকে অনেকে বলে শরীর। হ্যাঁ, এই ধরনের যে উচ্চারণ, যে বিষমীভবনের যে পদমধ্যস্থ দুটি সমব্যঞ্জনধ্বনির মধ্যে যখন একটা বদলে যায়,
এই পরিবর্তনটা কেন হয় তার কোনো কারণ ঠিক বলা যায় না। আর বিষমী ভবনে ধ্বনিগুলি ঠিক সমীভবনের মতো পরস্পরের ঘনিষ্ঠভাবে থাকেও না, হ্যাঁ, কিছুটা দূরত্ব বজায় রাখে, দূরেই থাকে। কিন্তু বিষমী ভবনের জাতীয় ধ্বনি পরিবর্তনটা খুব যেটা দেখা যায় তাও নয়। খুব কোনো কোনো অঞ্চলের মানুষেরাই এটা ব্যবহার করেন বা ভুলভাবে প্রয়োগ করেন। তবু আমাদের মনে রাখতে হবে বিষমী ভবনের উদাহরণ এক দুটি, যেমন ওই লাল, নাল, শরীর, শরীর এরকম। আর আরেকটি ভাগে চলে যাই, সেটি হচ্ছে নাসিক্যী ভবন। নাসিক্যী ভবন মানে অনুনাসিক, বুঝতেই পারছো যে কোনো শব্দের মাঝে যদি উ ইয় মূর্ধন্য দন্তের নম, এই নাসিক্য ব্যঞ্জনগুলো কোন এই ব্যঞ্জনগুলোর মধ্যে কোনো একটা মানে লুপ্ত হয়ে যায়, লুপ্ত হয়, তাহলে পূর্ববর্তী স্বরধ্বনিটি কিন্তু অনুনাসিক ধ্বনিতে রূপান্তরিত হয়। যেমন দেখো শঙ্খ, শঙ্খ, এবার উঁটা যদি লুপ্ত হয় তাহলে পূর্ববর্তী স্বরধ্বনিটা কিন্তু অনুনাসিক হয়, মানে শাঁখ হয়ে যায়। তালবস্যয় চন্দ্রবিন্দু আকার খ আমরা লিখি, শঙ্খ থেকে শাঁখ। এই উদাহরণটা মনে রাখবে। এইরকম ধরনের নাসিক্যী ভবনের মতো শতনাসিক্যী ভবন আছে, বিনাসিক্যী ভবন আছে, মূর্ধনী ভবন আছে। এগুলো তোমরা দেখবে, ব্যাকরণ বইয়ে আছে, দেখবে। ঘোষী ভবন বলে একটি বিষয় আছে, ঘোষী ভবন। ঘোষধ্বনি কাকে বলে, অঘোষ ধ্বনি কাকে বলে তোমরা শিখেছিলে বর্ণ যখন শেখানো হয়েছিল সেই সময়। সেই ঘোষী ভবন, অঘোষী ভবন এর মধ্যে আছে। সেটা সেটা যেমন আছে তোমরা দেখবে, আমি তোমাদের কাছে দু একটা লিখে পাঠিয়ে দেব। আর সংকোচন বলে একটি বিষয় আছে, সংকোচন। সংকোচন বিষয়টা কি? ধ্বনি পরিবর্তনের ক্ষেত্রে অনেক সময় পাশাপাশি অবস্থিত ধ্বনিগুলোর কোনো কোনো অপর ধ্বনির সঙ্গে যুক্ত হয়ে যায় বা লীন হয়ে যায়। এই অংশটাকে আমরা বলি, এই বিষয়টাকে বা প্রক্রিয়াটাকে বলি আমরা সংকোচন। যেমন দেখো অন্ধকার, অন্ধকারটাকে আমরা বলি আন্ধার। কিংবা সুবর্ণ, সুবর্ণ থেকে বলি স্বর্ণ। এইরকম ধরনের ধ্বনি পরিবর্তনের ফলে পাশাপাশি অবস্থিত ধ্বনিগুলোর কোনো একটি কোনোটি মানে অপর ধ্বনির সঙ্গে মিশে যায়, মিলেমিশে একাকার হয়ে যায়। অন্ধকার থেকে আন্ধার, হ্যাঁ, এই ধরনের ব্যাপার হয়। কটা এখানে লুপ্ত হয়ে গেল। আরেকটি অংশ বলবো, সেটা হচ্ছে ব্যঞ্জন দ্বিত্ব। ব্যঞ্জন দ্বিত্ব আমরা খুব বলি, এটা দেখবে উদাহরণে, আমরা বাস্তব জীবনে ব্যবহার করি। কিরকম কেন হয় সেটা হচ্ছে শ্বাসাঘাত, মানে স্ট্রেস, যখন জোর দিয়ে কোনো উচ্চারণ করি, শ্বাসাঘাতের ফলে বা কারণে আমরা যখন ইচ্ছে করি কোনো একটা বিষয় উচ্চারণ করব, তখন যুগ্ম ব্যঞ্জন যদি ব্যবহৃত হয় একটু জোর দেওয়ার জন্য, যুগ্ম ব্যঞ্জন ব্যবহার করে ফেলি, তখন এই বিষয়টাকেই আমরা বলি বর্ণদ্বিত্ব। দ্বিত্ব মানে দুই, মনে রাখবে। কিরকম? যেমন বড়, আমরা বলি বড্ড গরম পড়েছে। বড় গরম বললেই হয়, কিন্তু আমরা যখন একটু জোর দিতে চাই, স্ট্রেস দিতে চাই, তখন আমরা কিন্তু ওই বর্ণদ্বিত্ব ঘটিয়ে ফেলি। হ্যাঁ, ব্যঞ্জনের দ্বিত্ব, দুটো ব্যঞ্জন ব্যবহার করি। বড্ড গরম পড়েছে। সকাল বলি সকাল, সকাল এসো। সকাল বলি না, বলি সকাল, মানে একটু স্ট্রেস দিই, জোর দিই। বাবা আমরা বলি বাব্বা। তাহলে এই যে স্ট্রেস দিয়ে উচ্চারণ করা, ব্যঞ্জন ধ্বনির দ্বিত্ব ঘটানো, এই প্রক্রিয়াটিকেই আমরা বলি ব্যঞ্জন দ্বিত্ব। তাহলে আমরা কিন্তু এই যে পরিচ্ছেদটা, এই পরিচ্ছেদটা আমরা শেষ করে ফেললাম। তোমাদের কাছে আমি কিছু কিছু লিখেও পাঠিয়ে দিচ্ছি, আর বারবার শুনবে, বাড়িতে অভ্যাস করবে, মনে রাখার চেষ্টা করবে। আশা করি বুঝতে পেরেছ। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। ধন্যবাদ।